লোকে বলে জল নাকি স্মৃতি ধরে রাখতে পারে। নদীর স্রোতে যেমন ভেসে যায় কত কান্নাহাসির মুহূর্ত, তেমনি স্থির পুকুরের গভীরে জমে থাকে বহু যুগের না বলা কথা। কিন্তু সব স্মৃতি মধুর হয় না। কিছু স্মৃতি হয় অভিশপ্ত, যা যুগ যুগ ধরে শুধু প্রতিশোধের অপেক্ষায় থাকে। গল্পের নাম অভিশপ্ত শ্যাওলা দিঘি। আমার নাম শুভ। ছোটবেলাটা শহরে কাটলেও আমার দেশের বাড়ি জলঙ্গি গ্রামে। প্রতি বছর পুজোর ছুটিতে আমি আর আমার বাবা মা গ্রামে যেতাম। সেই গ্রামেই ছিল শ্যাওলা দিঘি। নামটা শুনলেই কেমন যেন গা ছমছম করে ওঠে, তাই না? দিঘিটার জল ছিল ঘন সবুজ, পানায় ঢাকা। দিনের বেলাতেও তার চারপাশটা থাকত কেমন যেন থমথমে অন্ধকারাচ্ছন্ন। গ্রামের কেউ ওই দিঘি জল ব্যবহার করত না, পারতপক্ষে ওটার কাছ দিয়েও যেত না। কারণ দিঘিটা ছিল অভিশপ্ত। ঠাকুমার কাছে গল্প শুনেছিলাম, বহু বছর আগে জলঙ্গি গ্রামের জমিদার ছিলেন খুব অত্যাচারী। তার কুদৃষ্টি পড়েছিল গ্রামেরই এক গরিব ঘরের মেয়ে কমলার ওপর। কমলা ছিল অসম্ভব সুন্দরী আর সদ্য বিবাহিতা। জমিদার তাকে পাওয়ার জন্য তার স্বামীকে খুন করেন। শোকে আর অপমানে কমলা এই শ্যাওলা দিঘির জলেই ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। মরার আগে সে অভিশাপ দিয়ে গিয়েছিল, এই দিঘি প্রতি বছর বর্ষায় তার মতো একজন নিরপরাধের প্রাণ নেবে। তার অতৃপ্ত আত্মা নাকি আজও ওই দিঘির গভীরে বাস করে। এই গল্প শুনে আমরা ছোটবেলায় খুব ভয় পেতাম, কিন্তু বড় হওয়ার সাথে সাথে শহরের যুক্তিবাদী মন এসব গল্পকে কুসংস্কার বলে উড়িয়ে দিতে শিখেছিল। সেই বছর আমি একা যাইনি। আমার সঙ্গে ছিল আমার কলেজের দুই বন্ধু, অমিত আর প্রিয়া। ওরা গ্রাম দেখতে চেয়েছিল, আর আমি চেয়েছিলাম ওদের সামনে গ্রামের কুসংস্কারের পর্দা ফাঁস করতে। অমিত ছিল আমাদের মধ্যে সবচেয়ে ডানপিটে আর অবিশ্বাসী। সে এসব ভূতপ্রেতের গল্প শুনলে হাসিতে ফেটে পড়ত। বর্ষাকাল প্রায় শেষ। আমরা পৌঁছানোর কয়েকদিন পর থেকেই আকাশ কালো করে বৃষ্টি নামল। একটানা বৃষ্টিতে চারিদিকটা কেমন যেন আরও বেশি নির্জন আর বিষণ্ণ হয়ে উঠেছিল। এমনই এক বিকেলে আমরা তিনজনে মিলে গ্রামের পথে ঘুরতে বেরিয়েছিলাম। ঘুরতে ঘুরতে একসময় শ্যাওলা দিঘির পাড়ে এসে দাঁড়ালাম। বৃষ্টির জলে দিঘিটা কানায় কানায় পূর্ণ। সবুজ জলের ওপর বৃষ্টির ফোঁটা পড়ে অদ্ভুত সুন্দর বুদবুদ তৈরি করছিল। কিন্তু সেই সৌন্দর্যের মধ্যেও ছিল এক অশুভ নীরবতা। কোনো পাখি ডাক ছিল না, বাতাসে গাছের পাতা নড়ার শব্দ পর্যন্ত ছিল না। এই তাহলে তোদের সেই ফেমাস ভূতের দিঘি? দেখতে তো দারুণ, ইচ্ছে করছে এক ডুব দিয়ে আসি। অমিত, মজা করিস না, প্রিয়া ভয়ে ভয়ে বলল। ঠাকুমার কথাগুলো মনে নেই? আরে ধুর, ওসব বুড়োদের গালগল্প। ১০০ বছর আগে কে মরেছিল তার জন্য আজ অব্দি দিঘিটা মানুষ গিলছে? হোয়াট আ জোক! এই বলে সে পাড়ের দিকে এগিয়ে গেল। আমার বুকের ভেতরটা কেন জানি কেঁপে উঠল। আমি বললাম, অমিত প্লিজ যাস না, জায়গাটা ভালো লাগছে না। অমিত আমার দিকে তাকিয়ে হাসল। তোর মতো একটা ভীতু আমি দেখিনি শুভ। দেখ, আমি আজ এই কুসংস্কারের শেষ দেখে ছাড়ব। এই বলে জামাটা খুলে সে সজোরে ঝাঁপ দিল দিঘির জলে। ঝপাত করে একটা শব্দ হল। আমরা দুজন ভয় ভয় তাকিয়ে রইলাম। অমিত সাতনি দিঘির মাঝখানে চলে গেল। তারপর আমাদের দিকে তাকিয়ে হাত নেড়ে চিৎকার করে বলল, দেখলি, কিচ্ছু হলো না, সব বাজে কথা, আয় তোরা, জলটা দারুণ ঠান্ডা। প্রিয়া আর আমি কিছুটা স্বস্তি পেলাম। হয়তো ঠাকুরমার গল্পটা সত্যিই শুধু গল্প। অমিত আরও কিছুক্ষণ সাঁতার কাটল, ডুব দিল। আমরা পাড়ে দাঁড়িয়ে ওর ছেলেমানুষই দেখছিলাম। কিন্তু তারপরই ঘটনাটা ঘটল। হঠাৎ করেই অমিতের হাসি ঠাট্টা থেমে গেল। ও যেন জলে স্থির হয়ে গেল। ওর মুখটা কেমন যেন বিকৃত হয়ে উঠল। কী রে, কী হলো? আমি চিৎকার করে জিজ্ঞেস করলাম। অমিত কোনো উত্তর দিল না। হঠাৎ ও ছটফট করতে শুরু করল। মনে হচ্ছিল কেউ যেন জলের তলা থেকে ওর পা ধরে টানছে। ও মরিয়া হয়ে হাত পা ছুটছিল আর গোঙাচ্ছিল, বাঁচাও, বাঁচাও, কিছু কিছু একটা আমার পা ধরেছে, টানছে। ওর গলা দিয়ে এক বিকৃত আর্তনাদ বেরিয়ে এলো। আমরা পাড়ে দাঁড়িয়ে জমে গেছিলাম। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আমি সাহায্যের জন্য চিৎকার করতে লাগলাম, কিন্তু আশেপাশে কেউ ছিল না। প্রিয়া ভয়ে কাঁপতে কাঁপতে কাঁদছিল। অমিতের শরীরটা ধীরে ধীরে জলের নিচে তলিয়ে যাচ্ছিল। ওর চোখ দুটো ভয় আর যন্ত্রণায় ঠিকরে বেরিয়ে আসছিল। শেষবারের মতো ও আমার দিকে তাকিয়ে হাতটা বাড়ানোর চেষ্টা করল। তারপর সব শান্ত। দিঘির জলটা আবার আগের মতোই নিস্তরঙ্গ হয়ে গেল। যেখানে অমিত তলিয়ে গেল সেখানে কয়েকটা বুদবুদ উঠে মিলিয়ে গেল, যেন এখানে কিছুই ঘটেনি।
পরের দিন পুলিশ এলো, ডুবুরি নামানো হলো, কিন্তু অমিতের দেহের কোনো সন্ধান পাওয়া গেল না। তারা বলে গেল হয়তো চোরাস্রোতে ভেসে গেছে, কিন্তু শ্যাওলাদিঘিতে তো কোনো স্রোত নেই। গ্রামের লোকেরা কেউ অবাক হল না। তাদের মুখে ছিল এক বিষণ্ণ সম্মতি। তারা জানত কমলা তার এই বছরের প্রাপ্য নিয়ে নিয়েছে। আমি আর প্রিয়া সেদিনই কলকাতা ফিরে এসেছিলাম। সেই ভয়ঙ্কর দৃশ্যটা আজও আমার চোখের সামনে ভাসে। অমিতের সেই শেষ অসহায় চাহিনিটা আমাকে রাতে ঘুমোতে দেয় না। আমি এখন জানি কিছু বিশ্বাসকে অবিশ্বাস করতে নেই, কিছু অভিশাপ সত্যি হয়। জলঙ্গি গ্রামের শাওলাদিঘির পাড় দিয়ে যাওয়ার সময় আমি আজও কান পেতে থাকি। মনে হয় যদি শুনতে পায় দিঘির গভীর থেকে ভেসে আসা এক নারীর অতৃপ্ত কান্নার আওয়াজ। আর মাঝে মাঝে বৃষ্টির রাতে জলের দিকে তাকালে মনে হয় পানা ঢাকা সবুজ জলের নিচে একজোড়া চোখ আমার দিকে তাকিয়ে আছে, অপেক্ষায় আছে পরের বর্ষার জন্য। আপনারা কি শুনতে চান শহরের মাঝখানে অবস্থিত এক পুরনো বাড়ির গল্প, যেখানে একটা ছোট্ট মেয়ের আত্মা তার হারিয়ে যাওয়া পুতুলটাকে আজও খুঁজে বেড়াচ্ছে? নাকি শুনতে চান সেই আয়নার কাহিনী, যে আয়নায় নিজের প্রতিবিম্বের বদলে অন্য কারোর ছায়া দেখা যায়? কমেন্টে অবশ্যই জানান। আমার চ্যানেল ম্যাজিক সারপ্রাইজ এফকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে এই ভৌতিক যাত্রায় আমাদের সঙ্গী হন। আপনাদের প্রতিটি সাবস্ক্রিপশন আমাদের জন্য এক একটি নতুন গল্প লেখার অনুপ্রেরণা।